সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুথি আনসারাল্লাহ বাহিনীর যোদ্ধারা। মঙ্গলবার রাতে এই নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হামলার টার্গেট ছিল তেল আবিবের ডেভিড বেন গুরিয়ন বিমানবন্দর। তাৎক্ষণিক এক ঘোষণায় আইডিএফ জানায় কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যে কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ চলছে। হামলার পরপরই ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় আকাশ হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। হুথি আনসারাল্লাহর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাটি সফলভাবে টার্গেটে আঘাত হানে বলে দাবি করেন এই মুখপাত্র। তিনি জানান, হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং নাগরিকদের বাংকারে লুকাতে হয়। হুথি মুখপাত্র আরও জানিয়েছেন, একই দিন তাদের ড্রোন ইউনিট 3টি শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে তেল আবিব, আশকালান এবং ইয়াফা। আত্মঘাতী ড্রোনের হামলার পর শহরগুলোতে বিপদ সংকেতের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নৃশংসতার জবাব ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতির অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। গাজার প্রতি ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুথিরা গাজার জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তারা বলেছে, গাজায় হত্যাকাণ্ড যতদিন না থামবে ততদিন দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। গাজা উপত্যকায় যখন একের পর এক ইসরায়েলি সেনার লাশ পড়ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। একই সাথে তিনি উপত্যকার প্রতিরোধ সংগঠন হামাসকেও এই প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন। গত 2 সপ্তাহ ধরে গাজার বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের গতি বেড়েছে। এই সময়ে প্রায় 2 ডজন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কিছু ইসরায়েলি সামরিক যান ধ্বংস হয়েছে মুক্তিগামী যোদ্ধাদের হামলায়। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জানালেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। গাজায় প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতিকে চূড়ান্ত প্রস্তাব উল্লেখ করে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গাজায় 60 দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে ইসরায়েল রাজি হয়েছে। এই সময়সীমায় এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য কাজ করবে। এটি একটি চূড়ান্ত প্রস্তাব এবং কাতার ও মিশরের প্রতিনিধিরা হামাসকে এই প্রস্তাবের খসড়া অনুলিপি পৌঁছে দেবে। ট্রাম্প বলেন, আমি আশা করছি মধ্যপ্রাচ্যের কল্যাণের স্বার্থে হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো আর কোনো প্রস্তাব আসা সম্ভব নয় এবং যদি এটি কার্যকর না হয় তাহলে সার্বিক পরিস্থিতি আরও খারাপ হবে। আপনাদের সবাইকে এ ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য ধন্যবাদ। তবে এ বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি সরকারও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। আসছে সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগেই ট্রাম্প যুদ্ধবিরতির শর্ত মানার বিষয়ে নেতানিয়াহুর ইতিবাচক মনোভাবের কথা জানালেন। যদিও ট্রাম্প বলে রেখেছেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি অত্যন্ত দৃঢ় মনোভাব দেখাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গতকাল আরও বলেন, নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধ করতে চান, এটা তিনি বিশ্বাস করেন। এর আগে স্টিভ উইটকফ যখন তার যুদ্ধবিরতির প্রস্তাব এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সামনে তুলে ধরেছিলেন, সে সময় হামাস বলেছিল যে তারা ইসরায়েলি পণবন্দীদের ফেরত দিতে প্রস্তুত এবং গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে কোনো প্রস্তাব মেনে নিতে রাজি। অন্যদিকে ইসরায়েল শর্ত দিয়েছিল হামাসকে অবশ্যই অস্ত্র জমা দিতে হবে এবং রাজনৈতিক গোষ্ঠী হিসেবে বিলুপ্ত হতে হবে। ইসরায়েলের এই শর্তে রাজি হয়নি হামাস, তাই উইটকফের সেই প্রস্তাবও সে সময় আর এগোয়নি। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। দেশটির স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম এবং দেশটির সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এর আগে গত মাসে আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ একটি প্রতিবেদনে জানায়,
2023 সালের অগাস্ট থেকে শুরু করে টানা 10 মাসে সুইডেনের ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান IMI সিস্টেমস এর কাছে 1207 টন স্টিল বার রপ্তানি করেছে। তবে এখন ইউরোপের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাত বাস্ক ভিত্তিক সুইডেনের ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের কাছে আর কোনো স্টিল পণ্য বিক্রি করবে না। স্পেনের গণমাধ্যম কাদেনা সের এর বরাতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলে কোম্পানির আর্থিক ক্ষতি খুবই সামান্য হবে, কারণ দেশটির বাজার থেকে সুইডেনের মোট বিক্রির 0.5%-এরও কম আসে। সুইডেনের জানায় এই সিদ্ধান্ত স্পেন সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ স্পেন সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে। স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুন্তিস্তুই বলেন, সুইডেনের সামাজিক চাপের কাছে নতি স্বীকার করেছে। এদিকে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজা উপত্যকায় খাবারের অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে হাজার হাজার শিশু। প্রতিদিনই একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশুরা। ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধের কারণে শিশু খাদ্যের এই সংকট দেখা দিয়েছে। গাজা ইতিমধ্যেই 66 শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি একই থাকলে আরও হাজার হাজার শিশু মারা যেতে পারে বলেও সতর্ক করেছে তারা। গত কয়েক মাস ধরে গাজায় খাদ্য, পানি, শিশু খাদ্য, বিশেষ করে গুঁড়ো দুধের টিন এবং অন্যান্য জরুরি পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েল। ফলে মায়েরা তার শিশুদের বাঁচিয়ে রাখার জন্য ন্যূনতম খাবারটুকু দিতে পারছেন না। গাজার আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খালিল আল দারকান আল জাজিরাকে বলেছেন, গাজায় এখন শিশুদের জন্য দুধের একটি টিনও নেই। খাদ্যের অভাবে কমপক্ষে 60,000 শিশু অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইরানের হরমুজ প্রণালী। অবরোধের দিকে এগোনোর এই বিষয়টি ওয়াশিংটনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইরানি সেনাবাহিনী পারস্য উপসাগরে তাদের নৌযানে মাইন তোলার প্রস্তুতি নিয়েছিল, যা ওয়াশিংটনে উদ্বেগ বাড়িয়ে দেয় যে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালী অবরোধের দিকে এগোচ্ছে। এই তথ্যটি আগে প্রকাশ করা হয়নি। দুই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করে জানিয়েছেন, গত 13 জুন ইসরায়েল ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই প্রস্তুতির বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে আসে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হতো এবং জ্বালানির দাম হু হু করে বাড়ত, কারণ বিশ্বে পরিবেশিত মোট তেল এবং গ্যাসের 1/5 এই পথ দিয়েই যায়। তবে এখন পর্যন্ত ইরান এই মাইনগুলো প্রণালীতে বসায়নি। ফলে মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি হয়তো বাস্তব অবরোধের পরিকল্পনা ছিল না, বরং যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশলও হতে পারে। তবে একই সঙ্গে তারা এটাও বলেছেন, এটি ভবিষ্যতের জন্য ইরানের প্রস্তুতিও হতে পারে। রয়টার্স বলছে, গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব পাশ করেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কেবল ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের হাতে। এছাড়া আগে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে বহুবার তেহরান হুমকি দিলেও কখনো তা বাস্তবায়ন করেনি। কিভাবে যুক্তরাষ্ট্র এই মাইন লোডিং এর তথ্য পেয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্যাটেলাইট ছবি ও গুপ্তচর বা দুটির সমন্বয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। সবচেয়ে সংকীর্ণ জায়গায় এটি মাত্র 21 মাইল চওড়া এবং একদিকে জাহাজ চলাচলের জন্য 2 মাইল করে নির্ধারিত। এই প্রণালী দিয়েই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের বেশিরভাগ তেল রপ্তানি করে। কাতারও এখান দিয়ে বিশ্ববাজারে গ্যাস পাঠায়। তেহরান নিজেও এই পথ দিয়ে তেল রপ্তানি করে। ইউক্রেনকে প্রতিশ্রুত কিছু অস্ত্র সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মার্কিন স্বার্থকে সবার আগে রাখার নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানান, অন্যান্য দেশকে কী পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হচ্ছে সম্প্রতি তা মূল্যায়ন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আর এরপরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে প্রশাসন। প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল লক্ষ্যমাত্রার অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন অস্ত্রের শিপমেন্ট স্থগিত করা হয়েছে সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন কর্মকর্তারা। ইউক্রেনও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। 2022 সালের ফেব্রুয়ারিতে
ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযানের পর থেকে কিয়েভকে $100 কোটি সামরিক সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। চলতি বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার শিবিরের অনেকে বলেছেন, ইউক্রেন সহ অন্য মিত্র দেশগুলোকে সামরিক সহায়তা দিতে গিয়ে মার্কিন অস্ত্র ভাণ্ডার খালি হওয়ার উপক্রম। এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে নিজেদেরই বিপদে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক নীতি নির্ধারণী উপমন্ত্রী এলব্রেচ কোলবি বলেছেন, প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য প্রেসিডেন্টকে শক্তিশালী বিকল্প দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আর সেজন্য প্রতিরক্ষা দপ্তর তার কৌশল কঠোরভাবে মূল্যায়ন ও পুনর্বিন্যাস করছে, যাতে যুক্তরাষ্ট্রের প্রয়োজনে মার্কিন বাহিনীগুলোর প্রস্তুত থাকে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত বিপজ্জনকভাবে কমে যাওয়ার আশঙ্কাই এই পদক্ষেপের পেছনের মূল কারণ। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $66 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।